নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী দুই দল বিএনপি আর জামায়াত। কোন জরিপ বলছে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যাচ্ছে বিএনপি, বিরোধী দলে থাকবে জামায়াত। আবার কেউ বলছেন ক্ষমতায় যাবে জামায়াত জোট, বিরোধী দলে থাকবে বিএনপি। তবে যেই জিতুক না কেন, নির্বাচনের পরে অন্যরকম এক ঘটনা ঘটতে যাচ্ছে যা বাংলাদেশ আগে কখনো দেখেনি। নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, আর জামায়াত জিতলে প্রধানমন্ত্রী হবেন ডাক্তার শফিকুর রহমান। যদিও এনসিপির অনেকে সামাজিক মাধ্যমে লিখেছেন নির্বাচনে জিতলে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী আর হারলে বিরোধী দলের নেতা করার প্রতিশ্রুতি দিয়েছে জামায়াত। তবে নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এমন কোনো কথা জানা যায়নি। নির্বাচনের পর গুরুত্বপূর্ণ ঘটনা হবে মন্ত্রিসভা গঠন। বিএনপি জিতলে তারেক রহমানের ঘনিষ্ঠ নেতাদেরকেই দেখা যাবে মন্ত্রিসভায়। বাদ পড়তে পারেন বিএনপির হেভিওয়েট অনেক নেতা। তবে গুরুত্বপূর্ণ আলোচনা আছে রাষ্ট্রপতির পদ নিয়ে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরই মধ্যে জানিয়েছেন নির্বাচনের পর সরে যেতে চান তিনি। যদি তেমন হয়, কোন সিনিয়র নেতাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিতে পারে বিএনপি। তবে রাষ্ট্রপতি যদি নিজ থেকে পদত্যাগ না করেন, 2028 সালের এপ্রিল পর্যন্ত মেয়াদ আছে তার। এবারের নির্বাচনই প্রথম যেখানে নির্বাচনে বিজয়ী দল সরাসরি ক্ষমতায় যেতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিতর্কটা উঠেছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজের এক মন্তব্যকে ঘিরে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025-এ বলা হয়েছে গণভোটে হ্যাঁ জয়ী হলে সংসদের দ্বৈত ভূমিকা থাকবে, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্যও থাকবেন, আবার সংবিধান সংস্কার পরিষদেরও সদস্য থাকবেন। সব এমপিদেরকে আলাদাভাবে শপথ নিয়ে সংবিধান সংস্কার পরিষদেরও সদস্য হতে হবে। অর্থাৎ নির্বাচিত এমপিদের একটা বড় কাজ হবে সংবিধান সংস্কার বা জুলাই সনদ বাস্তবায়ন। আর এই কাজ তাদেরকে 180 কার্য দিবসের মধ্যে শেষ করতে হবে, অর্থাৎ ক্যালেন্ডারের প্রায় 1 বছর সময়। তবে সংবিধান সংস্কার ছাড়া জুলাই সনদের অন্যান্য কাজ চলতে থাকবে। সনদে যেসব বিষয় বলা হয়েছে তার ব্যাপ্তি অনেক। সরকারের এক মেয়াদে তার পুরোপুরি বাস্তবায়ন আদৌ সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন আছে। অর্থাৎ বিজয়ী দল সরকার গঠন করেও নিজেদের মতো করে সরকার পরিচালনা করতে পারবে না, কারণ তাদের জন্য আগে থেকেই অনেক কাজ নির্ধারণ করা আছে। বরং এদিক থেকে কিছুটা এগিয়ে থাকবে বিরোধী দল, কারণ বিরোধী দলের নেতার ক্ষমতা বাড়ানোর বিষয়টি জুলাই সনদে আছে। অন্যান্য সংস্কার বাস্তবায়নে সরকারের ওপর চাপ দিতে থাকবে তারা। এর ওপরে আছে প্রতিশ্রুতির চাপ। বিএনপি এরই মধ্যে প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড এবং বেকার ভাতা দেবে। তিনটাই সরকারের তহবিল থেকে অর্থ খরচের খাত। এত টাকা কোত্থেকে আসবে, এটা একটা বড় প্রশ্ন। বিএনপি যদি ক্ষমতায় আসে, এর বাইরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সরকারকে। প্রথম চ্যালেঞ্জ ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার ও ম্যাক্রো ইকোনমিক স্থিতিশীলতা। এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রপ্তানি খাতে বিশেষ করে গার্মেন্টসে অস্থিরতা, বিদ্যুৎ সংকট, ঋণের চাপ, বৈদেশিক মুদ্রার রিজার্ভের দুর্বলতা, এসব মোকাবেলা করতে হবে। তারেক রহমান নিজেই বলেছেন অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। দুর্নীতি কমানো ও বিনিয়োগ আকর্ষণ করা বড় চ্যালেঞ্জ হবে। এরপরে আসছে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা। রাজনৈতিক সহিংসতা, সংখ্যালঘু নির্যাতন, জঙ্গিবাদের উত্থান, ছাত্র যুবাদের অসন্তোষ, এসব নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। অনেকে বলছেন ক্ষমতায় এলে প্রতিশোধের রাজনীতি চলতে পারে, যা পরিস্থিতি আরও খারাপ করবে। চ্যালেঞ্জ আছে সরকারি প্রতিষ্ঠান সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা, বিশেষ করে প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ, এসবকে সংস্কার করতে হবে। ডক্টর ইউনূসের 1.5 বছরে আওয়ামী লীগের অনেককে সরিয়ে দেওয়া হয়েছে, তবে সেখানে নিজেদের দলের লোকদের বসাতে চাইবে নতুন ক্ষমতাসীন দল। না চাইলেও দ্রুত নিষ্পত্তি করতে হবে ভারতের সাথে সম্পর্কের জটিলতা। হাসিনা এবং আওয়ামী লীগের পতনের পর ভারতের সাথে সম্পর্ক তলানিতে। সীমান্ত হত্যা, পানি বন্টন, ট্রানজিট চুক্তি, উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ইস্যু, এসব নিয়ে টানাপোড়েন চলছে। বিএনপি ক্ষমতায় এলে ভারতের সাথে সম্পর্ক পুনর্গঠন করতে হবে, না হলে অর্থনৈতিক ও নিরাপত্তা সংকট বাড়বে। এর সাথে আছে আওয়ামী লীগের কার্যক্রম চালু করা। জামায়াতে ইসলামীকে মোকাবেলায় আওয়ামী লীগকে মাঠে নামাতে চাইতে পারে বিএনপি, তবে এটা আবার খাল কেটে কুমির আনা হয়ে যেতে পারে। দেখা গেল জামায়াত আওয়ামী লীগের সাথে মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করলো।
কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তবে বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পুরনো বিএনপি না হয়ে নতুন প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী একটা সংস্কারমুখী সুশাসিত সরকার গড়ে তোলা। যদি তারা 2001-এর পুনরাবৃত্তি করে তাহলে জনগণের আস্থা হারানোর ঝুঁকি অনেক বেশি।